প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা। আমরা জানি 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। সেই সমীক্ষায় বিশ্বব্যাংক সুশাসনকে অনুন্নয়নের কারণ হিসেবে উল্লেখ করে। বিশ্বব্যাংকের মতে অনুন্নত দেশগুলো সুশাসনের অভাবেই অনুন্নত রয়ে যাচ্ছে। 1994 সালে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা দিয়েছে এইভাবে: বিশ্বব্যাংকের মতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা বন্টনের প্রক্রিয়াই হলো সুশাসন। অর্থাৎ সুশাসনের মূল লক্ষ্যই হচ্ছে সার্বিক উন্নয়ন। 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের 4টি ভিত্তির কথা উল্লেখ করে। 1. স্বচ্ছতা। 2. জবাবদিহিতা। 3. বৈধতা। 4. অংশগ্রহণ। আমরা যদি বিশ্বব্যাংকের এই বিষয়গুলোকে সমন্বয় করি তাহলে বলতে পারি সুশাসন হচ্ছে একটি প্রক্রিয়া যার ভিত্তি হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা ও অংশগ্রহণ, এবং যার মূল লক্ষ্য হচ্ছে সার্বিক উন্নয়ন। কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব।
স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বচ্ছতার সাধারণ অর্থ হচ্ছে পরিষ্কার, স্পষ্টতা, দ্বৈত অর্থবোধকতা না থাকা, একই বিষয়ের একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকাই হচ্ছে মূলত স্বচ্ছতা। সরকারি কর্মকাণ্ডে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে, আইন তৈরি করার ক্ষেত্রে যদি স্বচ্ছতা থাকে তাহলে সরকার এবং জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম থাকে। জবাবদিহিতার সাধারণ অর্থ হচ্ছে কৈফিয়ত দেওয়া। কোনো কাজের জন্য বা কী কারণে কাজটা করা হয়েছে সেই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অবহিত করাই হচ্ছে জবাবদিহিতা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা দুইটি দিক রয়েছে। এক, রাজনৈতিক জবাবদিহিতা, দুই, প্রশাসনিক জবাবদিহিতা। গণতন্ত্রে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করে থাকে। আইনসভার সদস্যরা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই হিসেবে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য পরোক্ষভাবে জনগণের কাছে জবাবদিহি করে। প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক কর্মকর্তারা তাদের কাজের জন্য একই সঙ্গে মন্ত্রিপরিষদের কাছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করে থাকে। কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশে মন্ত্রী এবং আইনসভার সদস্যরা একই রাজনৈতিক দলের এবং দলীয় শৃঙ্খলার কারণে জবাবদিহিতা গুরুত্বহীন হয়ে পড়ে। উন্নয়নশীল দেশে দেখা যায় আমলারা নিজেদেরকে জনগণের সেবক না ভেবে নিজেদেরকে প্রভু হিসেবে দেখতে চায়। তারা নিজেদেরকে অভিজাত শ্রেণীর মানুষ মনে করে, তাই তাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা গড়ে ওঠে না। এই গুরুত্বহীন এবং অকার্যকর জবাবদিহিতার কারণে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আইনের শাসন সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আইনের শাসনের অভাবে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। আইনের শাসনের সাধারণ অর্থ হচ্ছে আইনের সুস্পষ্ট প্রাধান্য। এবি ডাইসি আইনের শাসনের কয়েকটি ভিত্তির কথা উল্লেখ করেছেন। আইনের চোখে সবাই সমান, আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, বিনা অপরাধে কাউকে আটক করা যাবে না, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না, সকলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এইগুলি হচ্ছে মূলত আইনের শাসনের ভিত্তি। আইনের শাসন কার্যকর করার জন্য দরকার ন্যায়পরায়ণতা এবং আইন বিভাগের স্বাধীনতা। কিন্তু অধিকাংশ অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আইনের শাসন কার্যকর হয় না, ফলে জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, মানব অধিকার থেকে বঞ্চিত হয় এবং দেশে অরাজকতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আর এগুলোর কারণে মূলত
সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে সুশাসন বাধাগ্রস্ত হয়। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে ঘন ঘন সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত ইত্যাদির কারণে সাধারণত সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সামরিক বাহিনী ক্ষমতা হস্তক্ষেপের ঘটনা বেশি ঘটেছে। সামরিক বাহিনী যদি ক্ষমতা দখল করে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট হয়, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার লঙ্ঘিত হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয় অথবা ধ্বংসপ্রাপ্ত হয়। ফলে সুশাসন প্রতিষ্ঠা খুব কঠিন হয়ে পড়ে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যম যদি স্বাধীন হয় এবং নিরপেক্ষ হয় তাহলে সরকার গণমাধ্যমের মাধ্যমে জনগণের চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো বুঝতে পারে। একই সঙ্গে জনগণও সরকারের বিষয়ে অবগত হয়। কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় সরকার গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ করে এবং অনেক গণমাধ্যমকে তাদের পক্ষে সংবাদ পরিবেশন করতে বাধ্য করে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশন করলে ওই সব গণমাধ্যমকে বন্ধ করে দেয়। ফলে সরকার বুঝতে পারে না জনগণ সরকারের প্রতি কি ধরনের মনোভাব পোষণ করে। এতে করে সরকারও জনগণের পক্ষে জনগণের চাহিদা অনুযায়ী আইন তৈরি করতে পারে না। ফলে সুশাসন ক্ষতিগ্রস্ত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা পরিবর্তনের বৈধ মাধ্যম হচ্ছে নির্বাচন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কারণে শাসন কাজে সুষ্ঠু এবং বৈধ জন অংশগ্রহণ ঘটে না। জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা দায়িত্ব থেকে বঞ্চিত হয়। এতে গণতন্ত্রের জন্য একটি অশুভ পরিণতি নিয়ে আসে। তাই স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাবে গণতন্ত্র তথা
সুশাসন ক্ষতিগ্রস্ত হয়। সংসদীয় গণতন্ত্রে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভাগুলো গঠিত হয় জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। এই আইনসভাতেই জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। তাছাড়া আইনসভায় তর্ক বিতর্ক প্রশ্ন উত্থাপনের মাধ্যমে সরকার দেশের সমস্যা জানতে পারে। কিন্তু তৃতীয় বিশ্বের অধিকাংশ আইনসভাই অকার্যকর এবং দুর্বল। এসব আইনসভায় দেখা যায় বড় রাজনৈতিক দলগুলো ছোট রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেয় না, আর ছোট রাজনৈতিক দলগুলো কথায় কথায় সংসদ থেকে বেরিয়ে যায়। তারা সংসদে কথা বলার পরিবর্তে রাস্তায় তাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এর ফলে সার্বিকভাবে এই পরিস্থিতি অবনতি ঘটে। আর এজন্যই এই ধরনের দুর্বল এবং অকার্যকর আইনসভা সুশাসনের পথে বাধা সৃষ্টি করে। সুশাসন অনেকাংশে নির্ভর করে সরকারের দক্ষতা এবং নির্ভুল ব্যবস্থাপনার উপর। কিন্তু অধিকাংশ অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এই ধরনের সরকার পাওয়া যায় না। সরকার যদি সঠিক সময়ে নীতি প্রণয়ন করতে পারে, সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং তা বাস্তবায়ন করতে পারে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়, জনগণের সমান সেবা এবং নিরাপত্তা বিধান করে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে সেই সরকার হচ্ছে কার্যকর এবং দক্ষ সরকার। এগুলোর অভাব হলে বুঝতে হবে সে দেশে সরকার অকার্যকর। সরকার অকার্যকর হলে দেশে অরাজকতা সৃষ্টি হয়, এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। যথাসময়ে ও সঠিক পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের গুরুত্ব দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা, এগুলো হচ্ছে গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু উন্নয়নশীল অনেক দেশেই রাজনৈতিক দলের মধ্যে এগুলোর চর্চা নেই। নির্বাচনের পরিবর্তে পদ বন্টনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বড় নেতাদের একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে দেখা যায়। বিরোধী দলকে কঠোর হাতে দমন করে। এভাবে নেতারা স্বৈরাচারী মনোভাবের অধিকারী হয় এবং এই নেতারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন তারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে ক্ষমতায় টিকে থাকে অথবা বিরোধী দলকে দমন করার চেষ্টা করে। এতে দেশে অরাজকতার সৃষ্টি হয় এবং সুশাসন ব্যাহত হয়।